আগামী নির্বাচনে কোন দলের অবস্থান কেমন? ভোটের মাঠে এগিয়ে কোন দল? কাদেরকে আসলে নির্বাচনে দেখতে চান জনগণ? এবং জামাত বা ইসলামী যেসব দলগুলো আছে তাদের অবস্থান কি দিন দিন তাহলে শক্তিশালী হচ্ছে? এমন সব খবর আসলে আজকে সারাদিন জুড়ে, কারণ আজ একটি নির্বাচনের জরিপের ফলাফল আমরা পেয়েছি। সেটি করেছে জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক এই জরিপের দ্বিতীয় পর্বের ফলাফল প্রকাশ করা হয়েছে। জরিপটি পরিচালনা করেছে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। তাদেরকে সহযোগিতা করেছে নাগরিক প্ল্যাটফর্ম, ভয়েস ফর রিফর্ম এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক। এই জরিপটির ফলাফল নিয়ে আসলে এই জরিপের যারা অংশ নিয়েছে 10,000-এরও বেশি ভোটার অংশ নিয়েছে। ভোটার বলতে আসলে যারা এই জরিপে অংশ নিয়েছে তারা তাদের ভোটের ব্যাপারে তাদের মতামত জানিয়েছে। সেখানে দেখা গেছে সবচেয়ে বেশি এগিয়ে আছে বিএনপি। আসলে 8টি বিভাগের মধ্যে 6টি বিভাগেই বিএনপি এগিয়ে, একটি বিভাগে জামায়াত এবং অন্য একটি বিভাগে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ এগিয়ে রয়েছে। এবং ওভারঅল সবচেয়ে বেশি ভোট পেয়েছে কিন্তু বিএনপি, অর্থাৎ 43.4% উত্তরদাতা তারা মনে করছে বিএনপি আসলে আগামী দিনে ক্ষমতায় আসা উচিত। এইটি নিয়ে আজকে আসলে সারাদিন অনেক আলোচনা হয়েছে। আমরাও আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। RSL স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। আমাদের সাথে দুজন অতিথি আলোচনায় অংশ নেবেন। একজন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ এবং অন্যজন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল। এই দুজন অতিথি আসলে যানজটের কারণে রাস্তায় আটকে আছেন। তারা আমাদের স্টুডিওতে আসলেই তাদের সাথে আমরা আলোচনায় যাব। তবে তার আগে এই যে জরিপের ফলাফল নিয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, সেটি একটু দেখে আসতে চাই। আগামী সংসদ নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ। কে সরকার গঠন করবে তা নিয়ে জনমনেও রয়েছে নানা কৌতূহল। জনগণ কাকে ভোট দিবে? ভবিষ্যতের সরকারের প্রতি জনগণের কি প্রত্যাশা? ভোটের সিদ্ধান্তকে প্রভাবিত করার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি? আর মানুষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কতটা সন্তুষ্ট? এসব বিষয় সামনে রেখে জরিপ চালিয়েছে ইনোভেশন। বুধবার রাজধানীর আগারগাঁয়ে এই জরিপের ফলাফল তুলে ধরে প্রতিষ্ঠানটি। 8টি বিভাগের 64টি জেলা থেকে 9,000-এর বেশি পরিবারের ভোটারের উপর জরিপটি চালিয়েছে তারা। জরিপের তথ্য অনুযায়ী ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমন অংশগ্রহণকারীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির পক্ষে সমর্থন জানিয়েছেন 41.30% ভোটার, আর 30.30% ভোটারের সমর্থন আছে জামায়াতে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তৃতীয় স্থানে আছে, যাদের ভোট 18.80%। নতুন রাজনৈতিক দল এনসিপির পক্ষে 4.10% ভোটারের সমর্থন রয়েছে। অনুমান তো আমরা করতে পারবো না, অনুমান দেওয়ারও আমাদের এখানে কোনো রাইট নাই, তাই না? দলীয় প্রতীক বিবেচনায় 14.7% এবং প্রার্থী বিবেচনায় 65.5% ভোটার ভোট দিতে আগ্রহী। স্থানীয় রাজনীতিতে বিএনপির দলীয় কার্যক্রমে সন্তুষ্ট মাত্র 8.2% ভোটার। জামায়াতের উপর 13.7 এবং এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট 9.1%। আগের যে পোলগুলো ছিল যে আওয়ামী লীগ এত শতাংশ ভোট পায়, বিএনপি এত শতাংশ ভোট পায়, আমি কখনো ভোট দেইনি, সুতরাং আপনি জানেন না আমি কাকে ভোট দেব। রিভিল ভোটার, যেটা ফার্স্ট রাউন্ডে যে রিভিল ভোটারের সংখ্যাটা কম ছিল, এটা কিন্তু 80%-এর উপরে। তার মানে যারা তাদের ডিসিশন মেক করেছেন, সেই ডিসিশন মেক করার মধ্যে তাদের একটা বড় অংশ হচ্ছে গিয়ে তাদের ডিসিশনটা বলতে পারে। ভোটাররা ভবিষ্যৎ সরকারের কাছে প্রত্যাশা করেন পুলিশ সংস্কার, দুর্নীতি রোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরপেক্ষতা। তবে বড় একটি অংশ এখনো ভবিষ্যৎ সরকার নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন বলে উঠে আসে জরিপের ফলাফলে। শাফিয়াজ রাসনা, নিউজ 24, ঢাকা। ইনোভেশন প্রকাশিত জরিপের, অর্থাৎ নির্বাচনের ভোটের যে জরিপ, সেই জরিপের ফলাফল ঘোষণা নিয়ে আমরা প্রতিবেদনটি দেখলাম। আমাদের মধ্যে এরই মধ্যে আমরা পেয়ে গেছি বজলুর রশিদ ফিরোজ, সাধারণ সম্পাদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। আপনাকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আসলে আজকে আলোচনা করতে চাই ভোটের সমীকরণ, অর্থাৎ আজকের দিনে যেই জরিপটি নিয়ে আসলে সবখানে আলোচনা চলছে, সেই জরিপের যে ফলাফল, সেই ফলাফলে আমরা
যেটি দেখছি যে বিএনপি আসলে এগিয়ে আছে বেশ খানিকটা 41.30% ভোট। মানুষ তাদেরকে সমর্থন দিচ্ছেন। জামায়াতের সমর্থন 30.30, এনসিপি মাত্র 4.10%। এই যে জরিপের যে ফলাফল এবং জরিপের পুরো বিষয়টা নিয়ে আসলে অনেক ধরনের কথা আসছে। আপনার কাছে জানতে চাইব প্রথমত এই জরিপটা আসলে কতটা অংশগ্রহণমূলক হয়েছে, প্রতিনিধিত্বমূলক হয়েছে, এবং এই জরিপের যে ফলাফল সেটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন দর্শক শ্রোতা এই গণতন্ত্র এই অনুষ্ঠানের সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের দলের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এটাই মানে টেলিভিশনের বিভিন্ন সংবাদে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা এই জরিপ নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনা সমালোচনা এগুলো হচ্ছে, কথাবার্তা হচ্ছে। তবে জরিপ তো একটা বিষয় আছে যে জরিপের কিছু ভ্যালু আছে, আবার জরিপটা কারা করছেন, কি পদ্ধতিতে করছেন এবং কোন এলাকার জনগোষ্ঠীর মধ্যে এই জরিপটা পরিচালনা করছেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ। এখন ধরেন যদি বগুড়া এলাকায় মানুষের মধ্যে জরিপ করেন সেটার এক ধরনের পরিসংখ্যান আপনি পাবেন, আবার যদি সাতক্ষীরা এলাকায় জরিপ করেন সেখানে এক ধরনের। কিন্তু এখানে আমরা দেখেছি যে প্রতিটি বিভাগেই তারা কিন্তু এই তাদের যে জরিপের যে স্যাম্পলগুলো কিন্তু ওভাবে করেই করা হয়েছে, পুরো দেশ থেকেই প্রতিনিধি। সেটা বলছি আমি, সেটা হলো যে তারা 8,000 কত 10,000-এর মতো জরিপ করেছে। তো এইটাও তো খুবই সামান্য। আমাদের 12 কোটির উপরে ভোটার, 13 কোটির মতো, এবং 18 কোটি মানুষ। সেই মানুষের মধ্যে মাত্র 10,000-এর মধ্যে জরিপ, এটা খুবই মানে সামান্য সংখ্যক মানুষ, সেই মানুষের যে মতামত সেই মতামতটা প্রতিফলিত হয়েছে। তারপরে একটা যেটা বলবো যে এমনি সাধারণভাবে তো আছেই, এখন আওয়ামী লীগ মাঠে নাই, 14 দল মাঠে নাই, জাতীয় পার্টি মাঠে নাই। এখন মাঠে বিরোধী দল, বড় বিরোধী দল এবং ক্ষমতা প্রত্যাশী দল হিসাবে সেখানে বিএনপি আছে। এর বাইরে ইসলামী দলগুলো আছে, জামাত ইসলামী দলগুলো, এবং নতুন পার্টির কথা বলছেন যে এটা তারা এই জরিপ তো দেখলাম যে এক এক সময়ে ফলাফল এক এক রকম হচ্ছে। কিছুদিন আগেও একটি জরিপ হয়েছিল, সেখানে কিছুটা পার্থক্য হয়েছে। বিএনপির বেড়েছে, জামাতের কমেছে, আওয়ামী লীগের একটু বেড়েছে, আবার এনসিপির এখানে কমে গেছে। সেইটা মানে হতে থাকবেই, কারণ এটা আমি ভারতেও দেখছি বা বিভিন্ন জায়গায় ওই যে এক্সিট পোল হয় তার আগে এখন মানুষের মধ্যে মতামতগুলো জরিপ করতে থাকে। তো এটা ভালো, খারাপ না। এই জরিপের যে ফলাফল, সেই ফলাফল হলে যে রাজনৈতিক দলগুলো আছে তারাও তাদের এই বিষয়গুলো রিকগনিশনে নিয়ে তারা তাদের যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো গ্রহণ করতে পারবে বলে আমি মনে করি। সেই ক্ষেত্রে যেটা বলছেন যে এটা খুবই আশ্চর্যজনক, 24-এর গণ অভ্যুত্থানের পরে এখানে যারা ছাত্ররা যারা নেতৃত্ব দিল এবং তাদের যে গঠিত দল, নতুন দল, এবং একভাবে বলতে গেলে মানুষের মধ্যে এই ধারণাটা বদ্ধমূল যে এই নতুন পার্টিটা প্রধান উপদেষ্টার এটা মানে পছন্দের দল, বা উনি এটাকে অন করেন এবং এটা শক্তিশালী হোক এবং এরা ভালো করুক, এই প্রত্যাশা উনি ব্যক্ত করেন। এক কথায় বলতে গেলে যে ওনার নিজের দল হিসেবে মনে করেন যে সেই অর্থে প্রধান উপদেষ্টার দল সেহেতু সরকারি দল, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারি দল হিসেবে নানা ধরনের সরকারি যে পৃষ্ঠপোষকতা, সেই পৃষ্ঠপোষকতা নিয়েও এই দলের কার্যক্রম কিন্তু এখনো পর্যন্ত ওইভাবে দৃশ্যমানতায় তৃণমূল পর্যায়ে পৌঁছাতে পারে নাই, জেলা উপজেলায় পর্যায় পর্যন্ত। সেই জায়গায় যে সাংগঠনিক যে কাঠামো, সেই কাঠামোগুলোও কিন্তু সব জায়গায় ওই মাত্রায় ডেভেলপ করতে পারে না। তাহলে সেই জন্যেই সেই ক্ষেত্রে এই যে জরিপের যে ফলাফলটা আসছে, এটা অপ্রত্যাশিত কিছু না। তাদের আরও নিশ্চয়ই আরও কাজ করতে হবে, সংগঠন গড়ে তুলতে হবে, জনগণের মধ্যে যেতে হবে এবং জনগণের মধ্যে তাদের যে ভাবমূর্তি, তাদের যে বক্তব্য, সেই বক্তব্যটা তুলে ধরতে হবে। দল হিসাবে তারা তো এখনো পর্যন্ত মানে পাবলিকলি দলের মানে যে ঘোষণাপত্র, গঠনতন্ত্র, সেগুলো ওইভাবে প্রচারিত না জনসম্মুখে। আচ্ছা, এটা কি এরকম হয়েছে যে এনসিপির সাথে যারা জড়িত, এনসিপির যারা নেতৃবৃন্দ আছেন, তাদেরকে জনগণ গণ অভ্যুত্থানের সময়ে বা পরবর্তী সময়ে যেভাবে করে গ্রহণ করেছে, ভালোবাসা দিয়েছে, কিন্তু তারা রাজনৈতিক দল গঠনের পরে এবং তাদের নানান
কারণে তাদের এই জনপ্রিয়তা বা মানুষের কাছ থেকে তাদের একটা দূরত্ব তৈরি হয়েছে কিনা, বিশেষ করে রাজনৈতিক দল গঠনের পরে কি মানে তারা যদি রাজনীতির বাইরে থাকতেন তাহলে কি মানুষের কাছে অ্যাকসেপ্টেন্সটা আরো বেশি থাকতো? এটা বলতে পারেন, মানুষের মধ্যে এই ধরনের একটা কনসেপশন আছে, এই ধরনের একটা ধারণা আছে যে যারা নেতৃত্ব দিছে তারা যদি দল না করতেন তাহলে ছাত্ররা তাদের একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্ম ছিল সেই প্ল্যাটফর্মটাই যদি থাকতো সেইটা একটা অন্ততপক্ষে প্রেশার গ্রুপ হিসেবে থাকতে পারতো। এবং অতীতে যেই ঘটনাগুলো ঘটেছে আপনারা লক্ষ্য করবেন, 69-এর গণ অভ্যুত্থানের পরে যারা আছে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে সেই আন্দোলনেও, সেই তার পরবর্তী সময় ছাত্ররা কিন্তু সরকারে যায় নাই। 90-এর গণ অভ্যুত্থানের পরেও ছাত্ররা কিন্তু সরকারে যায় নাই, অন্তর্বর্তীকালীন সরকারেও যায় নাই এবং পরবর্তীকালে সরকারে যায় নাই। এইবারেই একটা ব্যতিক্রম হয়েছে যে ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, তারা এই অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকারের যে অংশীদার হয়েছে এবং সেই সরকারে যে মানে উপদেষ্টা পরিষদের মধ্যে তারা অন্তর্ভুক্ত হয়েছে। 3 জন ছিল, এখন 2 জন আছে এবং তারা একজন পদত্যাগ করে সেখানে নতুন এই দল করেছে। এবং সেই দল করার পরে তাদেরও নানা ধরনের ঘটনা দুর্ঘটনা, সেগুলো তো পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়ায়, ছোট দেশ আমাদের এখন মিডিয়ার যে মানে মানে চোখ, সেই চোখকে ফাঁকি দেওয়ার কোনো কিছু নাই। সেখান থেকে ধরেন অন্যান্য যে এই দেশে যে ক্ষমতাসীন যে দলগুলো ছিল, অতীতে ক্ষমতায় ছিল এবং ক্ষমতায় প্রত্যাশী, তাদের থেকে ভিন্ন কিছু তারা এখানে গড়ে তুলতে পারছে এবং ভিন্ন কিছু বিষয় মানুষের সামনে উপস্থাপন করতে পারছে। এই ধরনের মানুষের সামনে প্রতিহত হয় নাই। একই ধরনের সেই চাঁদাবাজি, সেই তদবির, সেই যে বদলি বাণিজ্য ইত্যাদি ইত্যাদি নানা ধরনের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্যে তারাও কিন্তু যুক্ত হয়ে গেছে এবং সেগুলো একভাবে জনগণের সামনে উন্মোচিত। সেই জন্য সেই ক্ষেত্রে যেই প্রত্যাশাটা ছিল মানুষের, ছাত্রদের কাছে থাকার কথা থাকে সাধারণত যুব সমাজের কাছে, তরুণদের কাছে, যে তরুণ নেতৃত্ব তারা আসবে, তারা একটা সৎ বলিষ্ঠ নীতিনিষ্ঠ যে রাজনীতি, সেই রাজনীতি তারা গড়ে তুলবে, সেই জায়গার থেকে একটা খানিকটা যে ব্যত্যয়, সেই ব্যত্যয় এটা ঘটেছে, এটা নিঃসন্দেহে বলা চলে। যেখানে আসলে খুব ইন্টারেস্টিং যে জরিপের ফলাফল যদি আমরা দেখি, ধরেন বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের আসলে যে ভোট তারা এখানে আমরা দেখতে পাচ্ছি ফলাফল, সেটি একরকম ঠিক আছে যে তারা সবচেয়ে বেশি সমর্থন পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি জামায়াতের ভোটের পার্সেন্টেজ দেখেন, যেখানে আসলে 30%-এরও বেশি মানুষ চায় জামাত ক্ষমতায় আসুক জরিপের ফলাফল অনুযায়ী, এবং সেখানে খুবই ইন্টারেস্টিংলি আপনি যেটি বলেছিলেন যে তরুণদের যেই সমর্থনটা আসলে পাওয়ার কথা ছিল নতুন পার্টির এনসিপির, কিন্তু সেই জায়গাটাতে দেখা যাচ্ছে জেনজি এবং নারীদের মধ্যে জামাতের সমর্থনটা অনেক বেশি এবং মানে অপেক্ষাকৃত কম বয়সী, মানে বিএনপির যারা বিএনপিকে ভোট দিচ্ছে বা বিএনপিকে সমর্থন দিচ্ছে, সেখানে একটু যারা একটু বয়স বাড়ার সাথে সাথে বিএনপির সমর্থনটা বাড়ছে, যেটি জরিপ বলছে। কিন্তু যারা নিচের দিকে, অর্থাৎ কম বয়সী যারা জেনজি বা এমনকি নারীদের মধ্যে জামাতকে বেছে নেওয়ার একটি প্রবণতা দেখা গেছে। এটি আসলে পেছনে ডাইনামিক্সটা কি? দেখুন, জামাত ইসলাম একটা হলো 71 সালের মুক্তিযুদ্ধের পরে 72 সাল থেকেই জামাত ইসলাম একভাবে মানে একটা ব্যান্ড সেমি ব্যান্ড এই অবস্থার মধ্যেই তারা কিন্তু সংগঠন এখানে করছেন এবং তাদের একটা মানে অ্যাডভান্টেজ একভাবে আছে যে আমাদের এখানে বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মানুষ একটা মুসলিম ধর্মাবলম্বী, ইসলাম ধর্মাবলম্বী মানুষ। সেই ক্ষেত্রে তারা ধর্মের যে কথা বলে মানুষকে একভাবে প্রভাবিত করে এবং ধর্মের প্রতি মানুষের একটা বিশ্বাস আছে, আস্থা আছে। কিন্তু ধর্মের নামে রাজনীতি করে যেই ইয়েটা তারা উদ্দেশ্যটা হাসিল করতে চায়, সেই জিনিসটা এখনো পর্যন্ত মানুষের সামনে ওইভাবে উন্মোচিত না। যেটা 1971 সনে ছিল এবং 71 সনের পরবর্তীকালে ছিল, সেই বিষয়টা কিন্তু এখনকার যে প্রজন্ম, সেই প্রজন্মের কাছে সেই রাজনীতিটা সেইভাবে তুলে ধরা যায়নি। এবং বিভিন্ন সময়ে ধরেন এই স্বাধীনতার পরে বিভিন্ন সময়ে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে যেই দলগুলো গত 53-54 বছর ধরে, তারাও এই ধরনের যে বিষয়গুলো, এদের যে রাজনৈতিক দর্শন আদর্শগতভাবে এই শক্তির যে উন্মোচন, সেই উন্মোচনটা সেইভাবে করতে পারেনি। যেই কারণে মানুষের মধ্যে স্বাভাবিক বিগত দিনে যাদেরকে দেখেছে এবং এখন যারা এখনো পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় যায় নাই ওইভাবে সরাসরি এককভাবে, তাদের প্রতি ঠিক আছে দেখি, এরা তো গিয়েছিল, এরা তো যায় নাই, দেখি না কি করে, এই ধরনের একটা মানে মনোভাব সেটা প্রকাশিত হতে পারে। আরেকটা হলো, কিন্তু এই প্রজন্মের মানুষ জানে না যে তারা তো 71 সনের যে মালিক মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায়ও তাদের 4 জন মন্ত্রী ছিল এবং 2001 থেকে 2006 পর্যন্ত
বিএনপি জামাত জোট সরকারের সেই জোট সরকারের মধ্যে তাদের 2 জন মন্ত্রী ছিল। তাহলে মন্ত্রিত্ব থাকাকালীন তারা কিন্তু সরকারের যে নীতি, সেই নীতিগুলোর সেটা কতটুকু বিরোধিতা করছে কি করে নাই, কিন্তু সরকারের যে নীতি, সেই নীতিগুলো কিন্তু এদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ বা সাধারণ মধ্যবিত্ত জনগণ, সেই জনগণের স্বার্থে পরিচালিত হয় নাই। তার মানে সেই যে ওই সময়কার শাসন ক্ষমতার অংশীদার হিসাবে তার যে মানে খারাপ দিক এবং তার যে কুফল জনগণের উপরে পড়েছে, সেইগুলোর দায়ভার কিন্তু তাদের আছে, কিন্তু সেটা ওইভাবে উন্মোচিত না, প্রকাশিত না, মানুষের সামনে সেটা প্রচারিত না, মানুষ সেভাবে জানে না। না জানার কারণে একটা অন্য শক্তি যেহেতু নাই, সেই শক্তির জন্য সেই ধরনের একটা মানে যে মনোভাব সেটা প্রকাশিত হতে পারে। আর এখানে যে বামপন্থী রাজনৈতিক শক্তি বা একটা ধর্মনিরপেক্ষ সেকুলার গণতান্ত্রিক শক্তি এবং মুক্তিযুদ্ধের যে চেতনার কথা বলে বিগত 15-16 বছরে আওয়ামী লীগ যেই ধরনের গুম, খুন, নির্যাতন ইত্যাদি ইত্যাদি করেছে, তার বিপরীতে এখন এই মুক্তিযুদ্ধের চেতনার যে প্রকৃত চেতনা, সাম্যের চেতনা, মানবিক মর্যাদার চেতনা, সামাজিক সুবিচারের চেতনা, সেইগুলোকে তারা আড়াল করে ফেলছে এই আওয়ামী লীগের এই দুঃশাসনের কারণে। সেই কারণে এই শক্তিটাও কিন্তু মাঠে ওইভাবে মানে প্রভাব যে বিস্তার, সেই বিস্তারটা করতে পারে নাই। বামপন্থী শক্তির যে দুর্বলতা, সেই দুর্বলতাটাও অন্যতম কারণ এখানে জামাত ইসলাম। তরুণদের মধ্যে কেন এই জিনিসটা হচ্ছে, আমি যদি একটু বুঝতে চাই, সেটি হচ্ছে গত 15 বছরে জামাত ইসলামীকে যেভাবে পোট্রে করা হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে জামাতকে তো মাঠেই থাকতে দেওয়া হয় না এবং তাদেরকে যুদ্ধাপরাধীদের অপরাধে বিচার করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে এবং তাদেরকে আসলে জঙ্গি সংগঠন হিসেবেই প্রচার করা হয়েছে, সবই ঠিক আছে। কিন্তু সেই জিনিসটা যে প্রজন্মটা আসলে গত 15 বছরে বড় হয়েছে, ভোটার হয়েছে, তাদের মধ্যেই এই প্রবণতা কেন, বিশেষ করে নারীদের মধ্যেও এই প্রবণতাটা বাড়ছে, এইটির পেছনে আসলে কি কারণ? একটা ধরেন, একটা আমি যেটা আগেই বললাম যে একটা আদর্শকে আরেকটা আদর্শ দিয়ে মোকাবেলা করতে হয়। সেটা না করে যদি শুধুমাত্র নির্যাতন এবং নিপীড়নের মধ্যে দেওয়া হয়, তখন স্বাভাবিক কারণে মানুষের মধ্যে এক ধরনের একটা সিম্প্যাথি, সেই সিম্প্যাথি তৈরি হয়, সেই সিম্প্যাথিটা একটা কাজ করতে পারে। আর আদর্শিকভাবে যে মোকাবেলা করার বিষয়টা, সেই বিষয়টা কেউই করে না এখানে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলুক, বিএনপি মুক্তিযোদ্ধার দল হিসাবে তারা দাবি করুক, বা অপরাপর বামপন্থী শক্তি, তারাও আদর্শিকভাবে এই যে সাম্প্রদায়িক যে রাজনীতি, ইসলামী যে রাজনীতি, সেই রাজনীতির কুফল এবং সুফল সম্পর্কে মানুষের সামনে ওইভাবে যেতে পারেনি। আর 15 বছরের কথা যেটা বললেন, সেটা নিষিদ্ধ ছিল, প্রায় নিষিদ্ধ ছিল, যুদ্ধাপরাধীদের বিচার, সেই বিচারটা হয়েছে। সেইটাও যে প্রপাগান্ডাটা তারা করতে পেরেছে, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন জায়গায় তারা তাদের মতো করে যে প্রচারটা করতে পেরেছে, সেই প্রচারের মধ্যে দিয়ে এক ধরনের সিম্প্যাথি তাদের উপরে তৈরি হয়েছে যে তাদেরকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি, বা তাদের যে রাজনীতির তৎপরতা, সেই তৎপরতা সেটা করতে দেওয়া হয় না, সেটা একটা আছে। আরেকটা হলো যে এখানে জামাত ইসলাম কিন্তু একদিকে উপরতলায় কিছু যুদ্ধাপরাধীদের, তাদের সিনিয়র কিছু নেতৃবৃন্দ, তাদেরকে মানে বিচারের যে আওতায়, সেই আওতায় আনা হয়েছে যুদ্ধাপরাধী হিসেবে, কিন্তু নিচের দিকে কিন্তু জামাত ইসলাম তারা তাদের যে সাংগঠনিক কার্যক্রম, সেই কার্যক্রমটা প্রকাশ্যে মিছিল, মিটিং, সভা সমাবেশ করতে পারে না। তাদের অফিস আদালতগুলো সেগুলো বন্ধ ছিল, অফিসগুলো, কিন্তু তাদের কার্যক্রম কিন্তু নানা প্ল্যাটফর্মে, নানা ব্যানারে, ইসলামী নানা ধরনের যে ব্যানার, সেই ব্যানারগুলোতে তাদের যে কার্যক্রম সেটা চলেছে। এবং আপনারা তো জানেন যে ইয়াং জেনারেশন যেটা বলতেছেন, সেই ইয়াং জেনারেশনের মধ্যে ছাত্রলীগের অভ্যন্তরে থেকেও কিন্তু তারা তাদের যে রাজনৈতিক তৎপরতা, সেই তৎপরতা চলেছে এবং তারা তাদের যে সংগঠন, সেই সংগঠনটাকে একভাবে গুছিয়েছে। যখন একটা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে অভ্যুত্থানের পরে, তখন কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে তারা কিন্তু তাদের যে সাংগঠনিক তৎপরতা, সেই তৎপরতা পরিচালনা করতে পারছে। যে আমরা আলোচনা আরও করব, আমরা এই জরিপ নিয়ে আলোচনা করব। আমরা একটু আওয়ামী লীগের বিষয়টাও আনতে চাই। বিএনপির যেই এখন বর্তমান অবস্থা রাজনীতির মাঠে, সেটি নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে হয়তো এর মধ্যে আমরা আশা করছি যে জনাব মওদুদ হোসেন আলমগীর আমাদের সাথে এসে আলোচনায় অংশ নিতে পারবেন। এই ফাঁকে আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক, RICL স্টিল গণতন্ত্রে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। দর্শক, রাজনৈতিক মাঠে কার অবস্থান কেমন, এই বিষয় নিয়ে যে জরিপ প্রকাশ হয়েছে, সেটি নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সাথে উপস্থিত আছেন বজলুর রশিদ ফিরোজ, সাধারণ সম্পাদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। আমরা জামাত নিয়ে আলোচনা করছিলাম। আমরা যদি দেখি স্থানীয় পর্যায়ে জামাতের যে কার্যক্রম, সেই কার্যক্রমে খুবই ইন্টারেস্টিংলি জামাতের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে 47% মানুষ বলছে যে তাদের কাজে তারা শতভাগ, অনেক বা মোটামুটি সন্তুষ্ট, 47%। অন্যদিকে এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট 40%, বিএনপির
কার্যক্রমে সন্তুষ্ট 39 ভাগ এবং দলটির কার্যক্রমে 27 ভাগই বলছেন যে সন্তুষ্ট না, এবং আওয়ামী লীগের যে কার্যক্রম তাদের কার্যক্রমে একেবারেই সন্তুষ্ট নন 33 ভাগ। এরকম আর কি, এরকম এই ধরনের ফলাফল আসছে এখানে। আসলে তাহলে আপনি যেটি বলছেন যে তাদের মধ্যে এক ধরনের সিম্পেথি কাজ করছে, নাকি তাদের যে সাম্প্রতিক সময়ে যে কার্যক্রম, তারা যে বিভিন্ন কার্যক্রমগুলো করছে এগুলোই কি প্রতিফলন হচ্ছে কিনা, বা অন্য দলগুলো কি আসলে সাধারণ মানুষের যে প্রত্যাশা সে প্রত্যাশা কি সেভাবে পূরণ করতে পারছে না, বা তাদেরকে এখানে আরো কাজ করা উচিত? জি ধন্যবাদ। আমি যেটা বলছি একটা হলো যে নির্বাচনে কে জিতবে কে হারবে এটা তো একটা ঠিক, নির্বাচনে কেউ জিতবে কেউ হারবে, এটাই তো নির্বাচন। মানে জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যাতে ক্ষমতায় গিয়ে নির্বাচিত হয়ে তারা জনগণের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা তাদের অনুযায়ী তারা কাজ করে, অর্থাৎ একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক যে মূল্যবোধ সেগুলো গড়ে তোলার জন্য কাজ করে। একটা জিনিস আমি এই জরিপের এইটা চুলচেরা যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণগুলো তো বিশ্লেষকরা করবে, রাজনীতিবিদরাও করবে। রাজনীতিবিদরা সেগুলো এই যে জরিপ, সেই জরিপের ফলাফলগুলো বিবেচনায় নিয়ে তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলো পরিচালনা করবে। আমি আরেকটা জিনিস এখানে একটু উল্লেখ করতে চাই, দেখেন এই যে এই জরিপ, এইটা নিয়ে যেমন ঠিকই আছে প্রত্যেকটা জায়গায় টকশো, টেলিভিশন, স্ক্রল আলোচনা হচ্ছে। আরেকটা বিষয় কিন্তু যেটা এই আজকেই মানে গতকালকে এখানে পিপিআরসি হোসেন জিল্লুর রহমান সাহেব ওনার একটা জরিপ এখানে প্রকাশিত হয়েছে। এইটা কিন্তু এইটার চেয়েও অনেক বেশি উদ্বেগের কারণ হওয়া দরকার। মানুষের মধ্যে যে উদ্বেগটা আছে সেটা 70% মানুষ তাদের দ্রব্যমূল্যের সেটাই মানে 70% বলছে জিনিসপত্রের দামের জন্য তারা উদ্বিগ্ন এবং হয়রানির শিকার হচ্ছে, যে টাকা ছাড়া কিছুই হয় না, এটা 74% মানুষ। এবং সন্তানের শিক্ষা নিয়ে উদ্বিগ্ন 65% মানুষ। 46% মানুষ হলো যে মানুষের দুর্নীতি প্রতিরোধের কথা এখানে বলছে। 46% মানুষ মানে ভবিষ্যৎ নিয়ে কোনো আশা বা দেখতে পারতেন। তার মানে এই যে 1 বছর 13 মাস পরে এসেই যে একটা বিপুল সম্ভাবনা নিয়ে একটা গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের পরে এসে তার দেখা যাচ্ছে যে 46% মানুষ তারা কোনো আশাই দেখতেছে না, ভবিষ্যৎ আশা দেখতেছে না। তাহলে এইটা হওয়া দরকার ছিল কিন্তু সবচেয়ে বেশি, যে 67% চিকিৎসা ব্যয় নিয়ে, 27% ঋণ পরিশোধ নিয়ে এই সংকটগুলো ছিল। এবং কিশোর অপরাধ যেগুলো আছে সেটা নিয়ে 55% এবং মাদক সেটা নিয়ে 56% মানুষ তারা একটা উদ্বেগ প্রকাশ করছে। এই জরিপটা কিন্তু আরো বেশি ভয়াবহ উদ্বিগ্নতা এবং এটার থেকে উত্তরণের যে উপায়টা কি সেই জিনিসটা মানুষের মধ্যে নিয়ে যাওয়া দরকার ছিল। সেইটার সম্পর্কিত যে বিষয়, সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর ভাবনাটা কি, কোন রাজনৈতিক দল এই যে উদ্বেগ প্রকাশ করলো মানুষ, বিষয়টি আছে, আমরা সেটা আলোচনা হয়তো পরে অংশ করতাম, কিন্তু আপনি যখন বিষয়টি তুলেছেন আমি একটু জানতে চাই যে এই যে এমন পরিস্থিতি তৈরি হলো, এখানে কি আসলে গত 1-1.5 বছরে যে সরকারের যে ব্যর্থতার চিত্রই তো নিশ্চয়ই উঠে এসেছে। অবশ্যই। এবং যেখানে আমরা আজকে এই বিষয়টা নিয়ে আমরা প্রতিবেদন করার চেষ্টা করেছি এবং সেখানে বিশ্লেষকদের সাথে আমরা কথা বলেছি, তারা অর্থনীতি বিশ্লেষক, তারা বলছেন যে সরকারের আসলে যে ধরনের কর্মসংস্থানের সৃষ্টি করার দরকার ছিল, বিনিয়োগ হওয়ার কথা ছিল, সেই বিনিয়োগ একেবারেই হচ্ছে না। এবং কর্মসংস্থান না হওয়ার কারণে কিন্তু এই ধরনের অপরাধ প্রবণতা বেড়েছে, মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, দ্রব্যমূল্যের যে চাপ ঊর্ধ্বগতি সেটিকে মানুষের উপর অনেক বেশি চাপ ফেলছে এবং মানুষ অনেক বেশি ঋণের উপর নির্ভর হয়ে পড়েছে, যারই প্রতিফলন কিন্তু আমরা জরিপে দেখেছি। এবং আর কিছুদিন আগে যে আরেকটি জরিপে আপনারা যদি দেখেন, সেখানে বলা হচ্ছিল যে এই যে মানুষের মধ্যে যে চাপ বাড়ছে, দারিদ্র্যের হার বাড়ছে, দারিদ্র্যের হার কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। সবকিছুই কিন্তু কর্মসংস্থানের উপর নির্ভর, কর্মসংস্থান হচ্ছে না, বিনিয়োগ হচ্ছে না। এই জায়গাটাতে আসলে সরকারের নজরটা সেভাবে নেই। অনেকে বলছেন যে রাজনৈতিক সরকার না আসলে বিনিয়োগ আসবে না, কিন্তু সরকার আসলে কি করছে? তাহলে নতুন কর্মসংস্থান যদি না হয় গত 1-1.5 বছরে, এটির ভবিষ্যৎ আসলে কি আমাদের? এই জন্যই আমরা আমাদের দলের পক্ষ থেকে, আমাদের বাসদের পক্ষ থেকে এবং বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা বারবার বলার চেষ্টা করছি, একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে তার তো তেমন কোনো চেইন অফ কমান্ড থাকে না, স্তরে স্তরে তার কোনো থাকে না। এই জন্যে আমলাতন্ত্র, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তার উপরে যে শতভাগ যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ এখানে প্রতিষ্ঠিত করতে পারে নাই। আজকেই দেখবেন যে বিভিন্ন খবরে সেখানে প্রকাশ হয়েছে যে 1 বছরে অপহরণ দ্বিগুণ হয়ে গেছে এবং গড়ে প্রতিদিন 3 জন করে এখানে অপহরণের ঘটনা ঘটতেছে। এবং সেই অপহরণের ঘটনা নানা কারণে, সেই অপহরণের সেগুলো আর্থিক যে বিষয়, সেই বিষয়টা এখানে প্রাধান্য পেয়েছে। এবং এই অপরাধগুলোর ক্ষেত্রে যেটা বললেন যে কর্মহীন যে হচ্ছে, সেই কর্মহীন হওয়ার কারণেই কিন্তু এই ধরনের অপরাধ প্রবণতাগুলো বেড়েছে। এবং দেখেন সমস্ত ক্ষেত্রেই এই যে অপহরণ বাড়লো,
এখন এই যে সাবেক ভূমিমন্ত্রী, এটার একটা ভূমিমন্ত্রী, তার সিগনেচারে তার চেকে 1,76,00,000 টাকা এখানে তুলে নিয়ে যাচ্ছে। তার মানে এগুলো দেখভাল করতেছে কে নিয়ন্ত্রণ করতেছে? বাংলাদেশ ব্যাংকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো কি করতেছে সেটা বলতেছে না। এখন বলছে যে এখানে 2.5 লাখ গাড়ির সেখানে কর ফাঁকি এগুলো দিচ্ছে। তার মানে এই কর ফাঁকি মানে হলো যে 6,250 কোটি টাকার সে রাজস্ব ফাঁকি সেটা দিচ্ছে এই বছরে 6,250 কোটি টাকার রাজস্ব এগুলো ফাঁকি দিচ্ছে। তার মানে এটা দেখেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্তরে এই যে মানে অনিয়মগুলো এগুলো দেখা দিচ্ছে। এটা যেটা বলতে আত্মহত্যা, আমরা দেখতাম যে আগেও হতো ঘটনা টুকটাক, সেটা হতো না তা না। এই যে কৃষকরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। গত 26শে মার্চ থেকে পত্রিকার রিপোর্ট অনুযায়ী 25শে আগস্ট পর্যন্ত 10 জনের পত্রিকায় যেগুলো সংবাদ এসেছে বেরিয়েছে সেগুলো 10 জন কৃষক তারা এখানে আত্মহত্যা করেছে। তো কি জন্য আত্মহত্যা করেছে? ঋণ পরিশোধ করতে না পেরে, ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে তারা এই আত্মহত্যাগুলো করেছে। এইগুলো পত্রিকার রিপোর্ট অনুযায়ী সেগুলো আছে। সেখানে 26শে মার্চ মেহেরপুরে, 18ই আগস্ট রাজশাহীর পবায়, তারপরে 15ই আগস্ট সেখানে রাজশাহীর পবায় যে কৃষক যে একজন মিনারুল, সে তার 2 সন্তানকে হত্যা করেছে, স্ত্রীকে হত্যা করেছে এবং নিজে আত্মহত্যা করেছে। এবং চিরকুট লিখে গেছে যে আমরা খাবারের অভাবে এবং ঋণ পরিশোধ করতে না পারার কারণে আমরা মরে গেলাম, এই কষ্ট আর সহ্য হয় না। তার মানে চিরকুট লিখে গিয়েও সে কিন্তু দায়িত্বশীলতার যে পরিচয় দিছে, যাতে পুলিশ তাদেরকে হয়রানি না করে, প্রতিবেশী বা আত্মীয় স্বজন যে কী কারণে মারা গেল তাদের ধরে নিয়ে যারা গ্রেপ্তার বাণিজ্য যেগুলো করে সেগুলো। তো এই ধরনের ঘটনা কিন্তু অহরহ আমাদের এখানে মানে ঘটে চলছে। সেই জন্য বলছে যে একটা সরকার, সেই সরকার কোথাও কোনো নিয়ন্ত্রণ সেগুলো প্রতিষ্ঠা করতে না পারার কারণে একটা যে কে চলছে, সরকার চালাচ্ছে দেশ না কে চালাচ্ছে, নাকি ওপরওয়ালা চালাচ্ছে, এই ধরনের যে মানুষের মধ্যে এই ধরনের যে বিষয়গুলো আছে। আর যেটা হলো বিনিয়োগ, এটা স্বাভাবিক। একটা স্থিতিশীল সরকার যদি না থাকে, দেশি এবং বিদেশি বিনিয়োগ হবে না। সেটা দেখবেন যে অর্থনীতির যে সূচক, সেই সূচক দেখবেন যে রিজার্ভটা আমাদের বেড়ে গেছে। সেই রিজার্ভটা বেড়ে গেছে কি কারণে সেটার কথা বলছে, রেমিটেন্সটা আসছে ব্যাংকিং চ্যানেলে। আরেকটা হলো এখানে ক্যাপিটাল মেশিনারি, সেইটা আমদানি হচ্ছে না। তো ক্যাপিটাল মেশিনারি আমদানি না হলে রিজার্ভ থেকে তো ডলার যাবে না, ডলার এখানে ব্যয় হবে না, তো সেই রিজার্ভটা সেখানে বেড়ে যাবে। তার মানে এই যে ক্যাপিটাল মেশিনারি আমদানি হচ্ছে না, মানে বিনিয়োগ বাড়তেছে না, দেশি বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ। তারা একটা স্থিতিশীল একটা রাজনৈতিক যে সরকার, স্টেবল গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট না থাকলে তারা বিনিয়োগ করতে উৎসাহিত হবে না। কারণ আর যে কেউ যে আমি একটা টাকা বিনিয়োগ করব, সেই টাকাটা এখানে ঠিক মতো উঠে আসবে কিনা, সেটার মুনাফাটা আমি নিয়ে আসতে পারবো কিনা, এটা না থাকলে তো কেউ বিনিয়োগ করবে না। তাহলে সেই ধরনের একটা পরিবেশ সেখানে নাই, মানে বাংলাদেশের সেই এখন যে পরিবেশ, সেই পরিবেশটা নাই। যেই কারণে বিনিয়োগ না থাকলে কর্মসংস্থান হবে না, কর্মসংস্থান না থাকলে বেকারত্ব বাড়লে দারিদ্রতা সেটা বেড়ে যাবে। সেই পরিস্থিতিটা এখন তৈরি হয়েছে। আমরা অর্থনীতির অনেক আলোচনা শুনলাম, আসলে রাজনৈতিক আলোচনার মধ্যেই অর্থনীতি চলে আসছে, কিন্তু যেটি আসলে আমি একটু আওয়ামী লীগের প্রসঙ্গে আসতে চাই। কেন? কারণ আজকে এনসিপির নেতা, মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের, তিনি বলেছেন যে আওয়ামী লীগের চ্যাপ্টার এই দেশে ক্লোজড, এবং যারা মনে করছেন যে আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনার চিন্তা ভাবনা করছেন, সেই চিন্তা তিনি বাদ দিতে বলেছেন। কিন্তু আমরা যদি আবারও জরিপে ফিরে যেতে হচ্ছে, কারণ এখানে জরিপে আওয়ামী লীগের একটি বড় সমর্থনের জায়গা তৈরি হয়েছে। 40% বেশি মানুষ চান যে আওয়ামী লীগকে নির্বাচনে যাতে তারা অংশগ্রহণ করে। এই যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ বলা হচ্ছে, কিন্তু আমরা যেভাবে দেখতে পাচ্ছি, আমরা নিউ ইয়র্কে দেখেছি গত 2 দিন আগে যে ঘটনা ঘটলো, এবং দেশেও আমরা বিভিন্ন সময় ঝটিকা মিছিল দেখেছি, আজকেও আমরা ঝটিকা মিছিল দেখছি, নানান ধরনের বক্তব্য আসছে। আওয়ামী লীগের যেই ফিরে আসা নিয়ে যে কথা বলা হচ্ছে যে ফিরে আসতে পারবে না, কিন্তু সেই সংখ্যা কি এখন থেকে যাচ্ছে কিনা, মানে আওয়ামী লীগের ফিরে আসাটা? ধন্যবাদ। এখন আওয়ামী লীগ ফিরে আসবে কি আসবে না, সেইটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে এদেশের জনগণের উপর, তাদের মনোভাবের উপর। আরেকটা হলো, যারা এখানে এই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করলো, যুক্ত ছিল ঐক্যবদ্ধভাবে, সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে রাজনৈতিক দলগুলো, যে সংগঠনগুলো, তাদের কি ভূমিকা, তাদের পারফরমেন্স, সেটার উপরে নির্ভর করবে যে পতিত যে স্বৈরাচার বা উচ্ছেদকৃত যে স্বৈরাচার, সেই স্বৈরাচারী সরকার বা দল তারা এখানে রাজনীতি করার কতটুকু স্পেস পাবে কি পাবে না, এটা আপনি নির্ধারণ করে দিতে পারবো না। আমরা পলিটিক্যালি রেটরিকভাবে বলতে পারবো যে এইটা করতে পারবে না, ওইটা করতে পারবে না।
90-এর অভ্যুত্থানের পরেও তখন কিন্তু জাতীয় পার্টিকে ব্যান করা হয় নাই। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করছে এবং 30-31টা সিট তারা রংপুর অঞ্চলে, ওই সমস্ত অঞ্চলে তারা পেয়েছে, জেলখানা থেকে জিতেছে এরশাদ। এই অবস্থা, তাহলে সেই জন্যেই সেটা নির্ভর করবে যে এখন আপনি একটু আগেই বললেন যে ভোটের ফলাফল 18%-এর উপরে আওয়ামী লীগের যে সমর্থন, সেই সমর্থনটা আছে। তো এই 18% ভোটার কই যাবে? তারা কি এখান থেকে মায়ানমার চলে যাবে, পাকিস্তান চলে যাবে, ভারতে চলে যাবে? যাবে না, তারা তো এই দেশেই থাকবে। তার মানে এই দেশে থাকলে তারা কি অন্য কোনো দলে যাবে, নাকি তারা তাদের সেই দলটাই থাকবে? আর একটা হলো যে কোনো দল, আমরা আগেও বলছিলাম যে আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক বা অন্য XYZ যে কোনো জায়গায়, এবং জামাত ইসলামও যখন নিষিদ্ধ করলো 1 আগস্টে অভ্যুত্থানের আগে, আমরা আমাদের দলের পক্ষ থেকে বলছিলাম যে এই ধরনের নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা ঠিক মনে করি না, সঠিক মনে করি না আমরা। কারণ এটা নির্বাহী আদেশ তো টিকলো না, তো এই অভ্যুত্থানের পরে জামাত ইসলামের তো সেই আদেশ তো প্রত্যাহার হলো। সেই জন্যেই যদি কোনো রাজনৈতিক দল, একটা ধরেন আইসিটিতে আগে আইনে ছিল যে ব্যক্তির বিচার করবে, সংগঠনের বিচার করার কোনো এখতিয়ার ছিল না। এখন কিন্তু সেই আইনটা সংশোধন করে সংগঠনেরও বিচার করার সেখানে এখতিয়ারটা যুক্ত করেছে। তাহলে সেই জন্যই কোনো ব্যক্তি অপরাধ করলে তার বিচার হোক। আওয়ামী লীগের নেতারা যারা যুক্ত ছিল, মানে একদম কেন্দ্র থেকে এমপি, মন্ত্রী, জেলা উপজেলার নেতারা, ওয়ার্ডের কাউন্সিলের নেতারা, তাদের যারাই যুক্ত আছে তাদের বিচার অবশ্যই হতে হবে। এই হত্যাকাণ্ডে যারা যুক্ত ছিল অভ্যুত্থানে সময়ে, তাদের অবশ্যই বিচার হবে এবং সাজা হতে হবে। এবং দল হিসাবে যদি আওয়ামী লীগও সেই দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকে, বা অপরাপর যে অপরাধ, দুর্নীতি হোক, অর্থ পাচার হোক, ইত্যাদি ইত্যাদি যে কাণ্ড আছে, সেইগুলো একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে হতে পারে। সেই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি কোনো সাজা দিতে হয় সংগঠনকে, সেটা দিতে পারে। কিন্তু নির্বাহী আদেশে এরকম একটা আমি মব সৃষ্টি করলাম এবং গিয়ে বললাম যে এইটা মানতে হবে, ওইটা মানতে হবে, এইভাবে কোনো দিন কোনো রাজনৈতিক দলকে একটা ওয়াইপ আউট করা যায় না, এখানে নিশ্চিহ্ন করা যায় না, এবং জনগণের মন থেকে তাদেরকে উচ্ছেদ করা যায় না। আমরা মনে করি যে যেই সমস্ত রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে এখানে অবতীর্ণ ছিল, সেই সমস্ত দলগুলো তারা যত নিজেরা গণতান্ত্রিক যে চর্চা, নিজেদের দলের অভ্যন্তরে এবং অপরাপর রাজনৈতিক দলের সাথে সহনশীল যে পারস্পরিক যে সহনশীলতা, সেই সহনশীলতার যে মনোভাব এবং গণতান্ত্রিক চিন্তা চেতনা, মূল্যবোধ, সেটা যত বেশি জাগ্রত করবে, ততই গণতন্ত্রহীন অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক শক্তি সেগুলো ফিরে আসার পথটা বন্ধ হবে বলে আমরা মনে করি। আমরা আরেকটা বিরতি নিয়ে আসি, তারপর আবার আলোচনায় ফিরব। দর্শক, আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আরও একটি বিরতি নিচ্ছি, সাথে থাকুন। আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। আপনার সাথে আলোচনায় ফিরছি আবারও। আজ নির্বাচন কমিশন একটি তালিকা প্রকাশ করেছে নির্বাচনী প্রতীকের, সেখানে 115টি নির্বাচনী প্রতীককে বৈধতা দেওয়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আর যেখানে নৌকা প্রতীককে স্থগিতই রাখা হচ্ছে, অর্থাৎ নৌকা প্রতীক থাকছে না তালিকায়, এবং এনসিপির পক্ষ থেকে যে শাপলা প্রতীকের চাওয়া হয়েছে সেটিও আসলে রাখা হয়নি। এই দুটো বিষয়কে কিভাবে দেখেন? কারণ নৌকা প্রতীক যদি না থাকে, বা নৌকার দুটি প্রশ্ন থাকবে এখানে। একটি হচ্ছে যে এনসিপিকে যে শাপলা প্রতীক দেওয়া হলো না বা তাদের তালিকায় রাখা হলো না, এটাকে কি যৌক্তিক মনে করেন? এটা কেন রাখা? এটা তো আইনি কোনো বাধ্যবাধকতা কি আছে এখানে? এটা ধন্যবাদ। একটা হলো যে নির্বাচনী প্রতীক তো নিবন্ধিত দল, সেই দলের গুলো নির্বাচনী একটা প্রতীক রিজার্ভ থাকে, এর বাইরে স্বতন্ত্রদের জন্য একটা আলাদা প্রতীক হয় স্বতন্ত্র যখন হয়। এইটা নির্বাচন কমিশন, এটা তার নিজস্ব এখতিয়ার কি কি প্রতীক নির্বাচনের জন্য সংরক্ষণ করবেন তিনি। তো সেই জায়গায় তাদের তালিকার মধ্যে যদি যে প্রতীক নাই, সেই প্রতীক যদি আমি চাই, তাইলে তো মানে তাদের পক্ষে দেওয়াটা সম্ভব না। তাহলে তো সেইটা নতুন করে প্রতীক যুক্ত করে তারপরে বরাদ্দ করতে হবে, সেটা একটা দিক। 2 নম্বর কথা হলো, যদি প্রতীক থাকার পরেও না দেয়, তাইলে একটা বলা যায় যে কেন আছে আপনি দেবেন না। কিন্তু এটা যুক্ত করার ক্ষেত্রে কি কোনো বাধা আছে? আমি বললাম যুক্ত তো এইবার আমি জানি না যে এইবারে নতুন কোনো প্রতীক যুক্ত করেছে কিনা, আগের যেগুলো ছিল তার সাথে নতুন কোনো প্রতীক যুক্ত করেছে কিনা। যদি যুক্ত করে থাকে তাহলে এইটা মানে যেহেতু একটা দল চেয়েছে, তাহলে যুক্ত করলো না কেন? আরেকটা জিনিস হলো যে যেমন ধরেন রাষ্ট্রীয় যে প্রতীকগুলো আছে, শাপলাটা আমাদের দেখবেন যে আমাদের রাষ্ট্রপতির ভবনের ওখানে, প্রধান উপদেষ্টার ওখানে, এগুলো শাপলাটা এখানে থাকে, শাপলা থাকে, তারপর কিন্তু সেটা যদি হয়, সেই প্রতীকগুলো দলীয় প্রতীক হিসাবে ব্যবহার না করাটাই ভালো। কিন্তু সেই ব্যাখ্যা তো আসলে নির্বাচন কমিশন দেয়নি। নির্বাচন কমিশন
বলেছে আমাদের তালিকায় নেই, এজন্য দেওয়া হয় না, সেটা ঠিক আছে, নির্বাচন কমিশন তালিকায় করে কোনো ধরনের বক্তব্য কিন্তু সেটা ক্লিয়ার করলেই হয়তো যে এই যে প্রতীক বা এখানে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কোনো ধরনের আইনগত বা কোনো ধরনের যে সমস্যা আছে কিনা, সংকট আছে কিনা, যে বাধা আছে কিনা, আইনি বাধা আছে কিনা এই ধরনের এই প্রতীক যুক্ত করার ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে সেটাই নির্বাচন কমিশনের ব্যাখ্যা দেওয়া উচিত বলে আমি মনে করি। জি, আরেকটি বিষয় হচ্ছে যে বা মানে আমি যে প্রশ্নটা আগে করতে চেয়েছিলাম সেটি হচ্ছে আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশ না নেয় সেক্ষেত্রে আসলে কার লাভ বেশি? আওয়ামী লীগের এই সমর্থনগুলো কোন দিকে যেতে? এখন ধরেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, যদি না করে, এখনো পর্যন্ত যদি না করলে পরে লাভ ক্ষতিটা কার হবে সেটা তো আমরা বলতে পারি না, কারণ আওয়ামী লীগ আপনার বিশ্লেষণ, আপনি রাজনীতি মাঠে থাকেন, রাজনীতি মাঠে সমীকরণের জায়গা থেকে যদি বলেন, ধরেন তারা যদি মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে পক্ষ, সেই পক্ষের যে শক্তি তারা নিজেরা দাবি করে, তাহলে সেই হিসেবে তাদের যে ভোটাররা সেই দিকেই যাওয়ার কথা। আবার যদি ধরেন একটা প্রতিহিংসা পরায়ণ হয় যে ঠিক আছে এখন মানুষের মধ্যে বিএনপিকে যেতে দেব না, বিএনপিকে যেতে দেব না সেটা একটা আছে। আরেকটা হলো যে গণ অভ্যুত্থানের আগে শেখ হাসিনার পক্ষ থেকে যে ধরনের বয়ানটা দেওয়া হয়েছে যে এটা কোনো গণ আন্দোলন না, গণ অভ্যুত্থান না, এটা একটা মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির জঙ্গি তৎপরতা এবং তাদেরই একটা এই ধরনের একটা ষড়যন্ত্রমূলক যে একটা কর্মকাণ্ড সেটা আখ্যা দিয়েছে। তো সেইটা যদি মানে তাদের নেত্রী শেখ হাসিনা সেন্ট্রালাইজ যদি তাদের ডিক্লারেশন দেয় যে ঠিক আছে আমাদের এই কথাটাই আমরা প্রতীয়মান করব, সেই ক্ষেত্রে অন্যদিকেও ভোটগুলো যেতে পারে যে আমরা প্রমাণ করলাম যে দেখো এই যে আমরা নাই, এই মৌলবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি, সেই শক্তিকে মোকাবেলা করার মানে ক্ষমতা কারো নাই, যে আওয়ামী লীগ ছাড়া কারো নাই। মানুষের মধ্যে সেই ধরনের একটা ধারণা, এবং আমরা যেটা বলেছিলাম যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা অভ্যুত্থান সেটা সংগঠিত হতে যাচ্ছে, সেই ধরনের বয়ান এস্টাবলিশ করার জন্য যদি তাদের দলকে সেভাবে প্রস্তুত করে, আমার ধারণা সেটা তারা পারবে না। তারা যে কোনো ধরনের একটা তাদের স্বতন্ত্র প্রার্থী হয়ে যেতে পারে বা অন্য কোনো জায়গায় মানে কোনো দলের অভ্যন্তরে তারা যেতে পারে, সাথে গিয়ে তারা ইলেকশন করতে পারে। ইভেন যদি তারা প্রকৃতপক্ষে, আমি মনে করি যে যদি তারা সত্যিকার অর্থেই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম এবং শহীদ মুক্তিযুদ্ধের যে শহীদ তাদের প্রতি যদি তাদের শ্রদ্ধাবোধ থাকে এবং তাদের যে ভুল ভ্রান্তি যেগুলো হয়েছে সেগুলোকে স্বীকার করে যে জাতির কাছে ক্ষমা চেয়ে এই ধরনের যে মুক্তিযুদ্ধের যে পক্ষের শক্তি, সেই শক্তির পক্ষেই তাদের যে ভোট, সেই ভোটটা মানে করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, তাহলে আসলে আমরা এখনো জানি না পরিস্থিতি কোন দিকে যেতে পারে। আমরা আসলে আলোচনার একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা একটু নিউ ইয়র্কের ঘটনাটা নিয়ে একটু শেষ করতে চাই। সেখানে যে ঘটনাটি ঘটেছে, সেখানে একটি ঘটনা ঘটেছে, আবার অন্যদিকে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ভারতীয় একটি গণমাধ্যমকে এক সাক্ষাৎকার নিয়ে আসলে সমালোচনা চলছে, যদিও শেষ পর্যন্ত আসলে বিএনপির পক্ষ থেকে এটিকে বলা হয়েছে যে এটি আসলে মিথ্যা প্রতিবেদন বা এই সাক্ষাৎকারটি আসলে তিনি দেননি, এটি একটি ভুয়া সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে, কিন্তু এটি নিয়ে অলরেডি সমালোচনা হয়েছে এবং বলা হচ্ছে যে নিউ ইয়র্কে গিয়ে একটি আসন ভাগাভাগির একটা প্রক্রিয়া চলছে কিনা। এইখানে আসলে এইটির তাৎপর্যটা কি আসলে, এই যে প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘ সাধারণ অধিবেশনে একটা প্রথমত নিউ ইয়র্কে যে এফকে বিমানবন্দরে যে ঘটনাটা ঘটেছে এইটা খুবই নিন্দনীয়, এই ঘটনার আমরা নিন্দা জানাই। এইটার মধ্য দিয়ে যারা এটা করেছে মানে আওয়ামী লীগের সমর্থকরা যারা করেছে, তারা এটা দেশের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিটাই বিদেশিদের কাছে বা দুনিয়ার কাছে, সারা দুনিয়ার কাছে দেশের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিটাকেই ক্ষুণ্ণ করেছে। এইবারের ঘটনাই শুধু না, এটা আমরা দেখছি বিভিন্ন সময় অতীতে, মানে যেই দল ক্ষমতায় থাকে এবং প্রধান বিরোধী দল তারা সেখানে এই ধরনের রাষ্ট্রীয় যে সফরে যারা যায় তারা এখানে প্রতিবাদ করে। এর আগেও আসিফ নজরুল সাহেব যখন গেছিলেন তাকে সেখানে ফ্রান্সে না কোথায় তাকে এই ধরনের ঘটনা ঘটেছে। নিউ ইয়র্কে মাহফুজ আলম তাকেও এই ধরনের মানে অপদস্থ হতে হয়েছে, তার প্রতি এই ধরনের কোনো ঘটনাকে আমরা আসলে সমর্থন করি না এবং নিন্দনীয়, এবং যারা করে তারা আসলে গণতন্ত্রের প্রতি এবং বিরোধী যে মত সেই মতের প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ নাই এবং তাদের পক্ষে আসলে গণতন্ত্র চর্চা করা সম্ভব না।
দ্বিতীয় কথা হলো যে মির্জা ফখরুল সাহেবের যে ইয়েটা আমরাও দেখেছি, পড়েছি সাক্ষাৎকারটা, যে ওখানে ভারতীয় একটা অনলাইন সংবাদ মাধ্যম এই সময় তার সাথে সাক্ষাৎকারের কথা বলা হয়েছে। যদিও আজকে দেখলাম তারা বিএনপির পক্ষ থেকে বিবৃতি দিয়েছে যে তারা এইটা হলো বিভ্রান্তিকর এবং এই ধরনের সাক্ষাৎকার ফখরুল ইসলাম সাহেব উনি দেন নাই। আর একটা হলো যে যদি ওইটাও হয়ে থাকে, এইটাও আমাদের জন্য একটা ট্র্যাজেডি এবং আমরা বলবো যে আমাদের জন্য খুবই দুঃসংবাদ যে একটা গণ অভ্যুত্থান হলো একটা 3টা নির্বাচন আওয়ামী লীগ দেয় নাই, মানুষের ভোটাধিকার হরণ করেছে, জনগণ তার পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই এবং সেখানে 3টা নির্বাচনের মধ্যেই এখানে শেখ হাসিনা আসন বন্টন করতো বানরের পিঠাভাগের মতো, বিভিন্ন দলকে কোন দলকে কয়টা আসন দেবে সেই অনুযায়ী নির্বাচনের যে ফলাফল সেটা হতো। এখন যদি নিউ ইয়র্কে যায় এবং ফখরুল সাহেবের মতো মানুষের কাছ থেকেও যদি মানে এই ধরনের সাক্ষাৎকার দেয়, আমি যদি বলছি তারা এটি উনি দিয়েছেন বাংলাদেশে, ঢাকায় বসে, হ্যাঁ, এবং ওখানে গিয়ে যে অনেকের মধ্যে গুঞ্জন আছে সিট ভাগাভাগি, তাহলে সেই গণ অভ্যুত্থানের আগে শেখ হাসিনা যে কাজটা করতো, সিট বিভিন্ন দলের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিত, সেই একই জিনিস যদি এই গণ অভ্যুত্থানের পরে একটা নির্বাচনকে সামনে রেখে হয়, তাহলে আমাদের পরিবর্তনটা হলো কি? এই যে নতুন বন্দোবস্তের কথা বলতেছে, সেই নতুন বন্দোবস্ত কোথায়? সেটা তো পুরনো যে বন্দোবস্ত, সেই পুরনো বন্দোবস্তই তো ফিরে আসছে। এটা জাতির জন্য খুবই দুর্ভাগ্য এবং এটা ভয়ঙ্কর একটা নজির সেগুলো স্থাপন করবে বলে আমরা মনে করি। এই ধরনের বিষয়টা আসলে আমাদের প্রত্যাশিত না। জনগণ, প্রত্যেকটা রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করবে, জোটবদ্ধভাবে অংশগ্রহণ করলে সেটা আরেকটা জিনিস, কিন্তু জোটবদ্ধভাবে ভোটে অংশগ্রহণ করবে না, কিন্তু সিটটা ভাগাভাগি হবে, তুমি অত সিট তুমি অত সিট, এইটা গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত বলে আমরা মনে করি। কারণ সেক্ষেত্রে আসলে জনগণের যে ভোটাধিকার এবং সেটার প্রতিফলন না ঘটার সম্ভাবনাই বেশি এবং এটি আসলে কোনোভাবেই প্রত্যাশিত না। আপনাকে অনেক ধন্যবাদ জনাব রশিদ ফিরোজ, আপনি আমাদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। RICL গণতন্ত্রে আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আগামীকাল একই সময় আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি।